প্রিয় দর্শক, আপনারা জানেন কদিন আগে 26শে এপ্রিল সুদূর বার্লিনে নির্বাসিত অবস্থায় প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি, এই বাংলাদেশেরই সন্তান দাউদ হায়দার। দাউদ হায়দার জন্মেছিলেন খুবই ঐতিহাসিক একটি দিনে, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। ফলে তার রক্তেই বোধহয় ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি এক অমোচনীয় টান, যে টানে তিনি কবিতার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন এবং সেই সূত্রেই তাকে বরণ করে নিতে হয়েছিল নির্বাসিতের জীবন। কিন্তু তিনি আপোস করেননি, লেখা থামাননি, জীবনের শেষ দিন পর্যন্ত লিখে গেছেন বাংলা ভাষায়, বাংলা বর্ণমালায়, কবিতাই মুখ্যত, কিন্তু গদ্য রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার একাধিক প্রবন্ধ গ্রন্থ এবং বিশেষ করে কয়েকটি আত্মজীবনী রয়েছে অত্যন্ত সুখপাঠ্য। তো এই দাউদ হায়দার মৃত্যুবরণ করার পর দেশে বিদেশে, ঢাকা, কলকাতায় সর্বত্রই তাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমাকেও কয়েকজন অনুরোধ করেছেন যেন আমি তাকে নিয়ে একটা উপস্থাপনা করি এবং বিশেষ করে তার কোন একটি রচনা পাঠ করে শোনাই। তো সেই উদ্দেশ্যে আজকে আপনাদের মুখোমুখি হওয়া, এবং আমি দাউদ হায়দারের কবিতা নয়, একটি গদ্যই পাঠ করব। কবিতা ইতিমধ্যেই অনেকগুলোই পঠিত হয়েছে, তার অনেকগুলো সকণ্ঠের পাঠ, অন্যদের আবৃত্তি করা কবিতা এই আন্তর্জালেই সহজলভ্য। বিশেষ করে তার সেই বিখ্যাত কবিতা জন্মই আমার আজন্ম পাপ গ্রন্থের, এটি তার প্রথম গ্রন্থ। সেই গ্রন্থটি তো খুবই পরিচিত। সেই গ্রন্থের সেই কবিতাটির পাঠ, এছাড়া যে কবিতাটির জন্য তিনি অভিযুক্ত হয়েছিলেন, যার জন্য তাকে কারাভোগ করতে হয়েছিল এবং এক পর্যায়ে নির্বাসনের জীবনে চলে যেতে হয়েছিল, প্রথম বেশ কয়েক বছর কলকাতায়, তারপর গুন্টার গ্রাসের উদ্যোগে বার্লিনে সেই কালো জ্যোৎস্নার কালো বন্যায় নামে যে কবিতাটি, সেটিও অনেকেই শুনে থাকবেন। তার ফলে আমি কবিতার দিকে না গিয়ে আমি বরং তার একটি ভাষণ আজকে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এবং এই ভাষণটি তিনি দিয়েছিলেন পুনেতে, ভারতের পুনে শহরের একটি বেশ গুরুত্বপূর্ণ সাহিত্য সভা, পুনে নিখিল বঙ্গীয় সাহিত্য পরিষদে তিনি এই বক্তৃতাটি দিয়েছিলেন 2017 সালের 9 নভেম্বর। তো আমি সেই বক্তৃতাটি পাঠ করে শোনাচ্ছি। তার আগে প্রয়াত দাউদ হায়দারের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। দাউদ হায়দারের পরিবারের সঙ্গে আমার এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। দাউদ হায়দারের সঙ্গেও একবার স্বল্পক্ষণের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, সেই 84 সালে শান্তিনিকেতনে। তিনি তখন সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের আশ্রিত ছিলেন, তার বাড়িতেই থাকতেন, সেখানেই দেখা হয়েছিল একবার। এছাড়া তার বড় ভাই জিয়া হায়দার, রশিদ হায়দার, মাকিদ হায়দার, জাহিদ হায়দার, সবার সঙ্গেই আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। ফলে এই সুবাদে আমি এই বাংলাদেশে এই অত্যন্ত বিখ্যাত সাহিত্য মনস্ক সংস্কৃতিবান পরিবারটির প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং দাউদ হায়দারের প্রতি তো গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি। একটা জীবন তিনি আমাদের ভাষার জন্য ব্যয় করেছেন এবং অনেক নিগ্রহ, অনেক ত্যাগ সহ্য করেছেন। দাউদ হায়দার, আপনার স্মৃতি চির অম্লান, চির অক্ষয় হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আপনার লেখা গদ্য পদ্য নিশ্চয়ই অনাদিকাল অবধি পঠিত হতে থাকবে এই দেশে,
এই উপমহাদেশে, এই বিশ্বে। তাহলে শোনা যাক দাউদ হায়দারের একটি ভাষণ থেকে আমার পাঠ। পুনে নিখিল বঙ্গীয় সাহিত্য পরিষদে বক্তৃতা 9 নভেম্বর 2017 সালে প্রদত্ত। মাননীয় শ্রোতৃকুল, আন্তরিক বিনতি জানবেন। বক্তৃতা শেষে কি বলবেন আড়ালে জানা আছে। কবি রায়গুণাকর ভারতচন্দ্র রায় যা বলেছেন, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। তো বাচালতার জন্য মার্জনা প্রার্থী। বছর 8 আগে পুনে নিখিল বঙ্গ সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতাদের আমন্ত্রণ পত্র পেয়েছিলাম। প্লেনে যাতায়াতের টিকিট, হোটেলে সুব্যবস্থার আয়োজন ছিল, কথাও দিয়েছিলাম। শেষ পর্যন্ত বাদ সাধে পারিবারিক ঝামেলা। বিয়ে করিনি ঠিকই, কিন্তু অবিবাহিত সংসারে ফ্যাসাদ বহুবিধ। বন্ধুয়া বন্ধ করিল দুয়ার, আন্ধার হইল বহির দ্বার। বুঝতেই পারছেন বিপদের পরিমাপ। আপনাদের এই অনুষ্ঠানে প্রেক্ষাগৃহ ভর্তি জনকুল দেখে ভিমরি খেয়েছিলাম প্রথমে। আয়োজকদেরই একজন, খুবই সত্যবাদী তিনি, সবিনয়ে বললেন, আপনার বাচালতা শুনতে আগ্রহী নয় কেউ, শ্রোতারা এসেছেন গান শুনতে। অনুষ্ঠান শেষে খাবারের আয়োজন আছে। জেনে আশ্বস্ত হলুম, বাঁচলুম। শুনলুম পুনে শহরে এখন 3.5 লাখের বেশি বাঙালির বাস। কেবল পশ্চিমবঙ্গেরই নয়, পূর্ববঙ্গেরও, যারা দেশভাগের আগে পরে উদ্বাস্তু ঠাঁই নিয়েছেন। প্রথমে মুম্বাইয়ে, নাসিকে এবং মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে, পরে অনেকেই পুনের মাটি বেছে নিয়েছেন। আজকের পৃথিবীতে মিগ্র্যান্টস শব্দটি চালু হয়েছে খুব, যাকে বলে উদ্বাস্তু। তো পৃথিবীতে কে নয় উদ্বাস্তু? ওল্ড টেস্টামেন্টে কথিত বাবেল থেকে মানুষের ধারা প্রবাহিত। এই প্রবাহে কোনো গোত্র, বর্ণ, জাতিভেদ, ধর্ম ছিল না। এমনকি মানুষ সম্প্রদায়ও ছিল না। গোত্র, বর্ণ, জাতি, ধর্ম বেশি দিনের নয়, বৈদিক যুগেও পাওয়া যাবে না। থাক এসব কুটকচাল। বেশি বললে রাজনীতি, ধর্ম ইত্যাদি বিষয়গুলো জট পাকিয়ে একাকার হবে, আপনারা ঘোঁট পাকাবেন, বরং পুনের স্মৃতি কচলাই। 1974 সালের মে মাসে ভারতে আশ্রিত, শুরুতে কলকাতায়, অতঃপর অ্যাডভেঞ্চার। ভারতের নানা রাজ্যে খেয়ে না খেয়ে, ট্রেনে 2 বার ধরা পড়ে, দিন 10 জেলে কাটিয়ে, ছাড়া পেয়ে আবার অ্যাডভেঞ্চার। থাক বিস্তারিত। চলে এলুম পুনে। শুনলে অবাক হবেন, ঠাঁই নেই ভগবান রজনীশের আস্তানায়। সে বহুত কেচ্ছা। ভগবান রজনীশের আশ্রম থেকে পালিয়ে পুনে ফিল্ম ইনস্টিটিউটে। ওখানে এক বন্ধু ছিলেন, তিনি বাংলাদেশের ছাত্র। তার পাল্লায় পড়ে পুনে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রও 2 ছাত্রীর মায়ায় জড়িয়ে এক সন্ধ্যায় লাপাত্তা। কিরকম খারাপ তেঁদড় বুঝতেই পাচ্ছেন, দুষ্ট চরিত্রও বলতে পারেন। 40 বছর পরে পুনে এসে দেখছি গোটা শহরের আমূল পরিবর্তন। আগের পুনে আর নেই। রাস্তাঘাট থেকে শুরু করে দালান কোঠার চেহারা চরিত্রের হদিশ পাওয়া দুষ্কর। পদে পদে হোঁচট খাচ্ছি। বাঙালির সুরত সর্বত্র। বাংলা বইয়ের দোকান, বাংলা পত্র পত্রিকা, বাজারে কাসুন্দি ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। গতকাল এক বাড়িতে নেমন্ত্রণে গিয়ে ইলুশের পাতুরি খেয়ে হাই তুলেছি। বাঙালরা যেমন হাই তোলেন, দোক্তা পান না কেউ। পুনে নিখিল বঙ্গ সাহিত্য পরিষদের অন্যতম পাণ্ডা সূর্য সেনগুপ্ত আপনাদের অজানা হয়তো, কিংবা জানেন ওর পূর্বপুরুষ বাংলাদেশের পাবনার এবং পূর্বপুরুষ কান্তকবি রজনীকান্ত সেন, যার গান ভারত ভাগের আগে স্বদেশী আন্দোলনে তুমুল সাড়া জাগিয়েছিল। এই অনুষ্ঠানের শুরুতে সূর্য বললেন, ওর পরিবারের সবাই কবি, বাংলাদেশের সাংস্কৃতিক চৌহদ্দের ধ্রুবতারা। সূর্যর কথা বিশ্বাসযোগ্য নয়। ঠিক যে আমরা 5 ভাই গদ্য পদ্য লেখার চেষ্টা করি, কিছু হয় না। আর সূর্যর বিশেষ অনুরোধ, ঘোষণায় যা শুনেছেন, কবে, কখন, কোন সময়সালে প্রথম কবিতা লিখি এবং জন্মই আমার আজন্মপাপ কবিতার উৎস কি বলার জন্য। বিশ্রী আবদার, কিন্তু ঢেকে গিলতেই হবে, পড়েছি বুদ্ধির পাল্লায়। কেন বিশ্রী আবদার বলছি, হেতু আছে বই কি। জনপ্রিয় লেখক নই আদৌ, কি লিখেছি বা লিখি অনেকেই হয়তো পড়েননি, কিংবা নানা ব্যস্ততায় পড়ার সময় সুযোগ হয়নি। বাংলাদেশে বই প্রকাশ হয় প্রকাশকের অনুরোধে। বাংলাদেশে বই এখানে সুলভ কিনা বলতে অপারক।
কলকাতা থেকেও প্রকাশিত হয়, তবে বই উই পোকায় কাটে, বিক্রি হয় না, চোখেও দেখে না লোকে, ভাগ্যিস দেখে না, দেখলে পেটাতো, পিটিয়ে বলতো মশাই টাকা ফেরত দিন সুদ সহ। পৃথিবী জুড়ে কবিতা এখন অচল, কবিতা মৃতপ্রায়, কোমায় আছে। আশ্চর্য, এই দুই বাংলায় কবিতার বই নিয়মিত প্রকাশিত হয়, পাঠকও পাওয়া যায়, খুব বেশি নয়। তবে বলিউডের একতা অভিনেত্রী দীপ্তি নাভাল মুম্বাই এক পার্টিতে ওর সঙ্গে দেখা হয়েছিল। জানেন আপনারা, কবিতাও লেখেন দীপ্তি। ওর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ উপহার দিয়ে বললেন, দুই প্রকাশক প্রত্যাখ্যান করেছেন, গাঁটের কড়ি খরচ করে চেপেছি। কবিতার দেশ বলে খ্যাত ফ্রান্স, খ্যাতি আজ মলিন, কবিতার বইয়ের প্রকাশক পাওয়া দুষ্কর। ইউরোপের যে দেশে বাস করি, শুনলে অবাক হবেন, কবিতার বই বইয়ের দোকানে পাওয়া লটারি পাওয়ার মতোই। কবিতার বইয়ের কথা জিজ্ঞেস করলে দোকানি আর চোখে তাকান, সন্দেহ করেন। ইউরোপে, বর্তমানে ইউরোপে কবির সংখ্যা দ্রুত কমছে। কোনো বিখ্যাত কবির কবিতা পাঠের আসরে 50 জন শ্রোতা পাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। কবিতা যেহেতু আদি সাহিত্য, এথনিক কালচারের অন্তর্গত, অতএব বাঁচিয়ে রাখার জন্য সরকারের মাথা ব্যথা। সরকারের উদ্যোগে কবিতা একাডেমি, কবিতার বই প্রকাশে সরকারের আর্থিক সাহায্য, এমনকি সরকারি বিক্রি বাট্টার ব্যবস্থা করে। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ডে, সুইডেনে এই যোগ্য দেখেছি। দুই বঙ্গে কবিতা যে এখনো টিকে আছে, প্রকাশক বই প্রকাশ করেন, নিশ্চয়ই আশায়। তবে এই আশায় গুঁড়ে বালি অচিরেই, ব্যবসায়িক কারণেই। টাকা আটকা রেখে মুনাফা না হলে কোন কুবের আছেন? সব কর্পোরেট সংস্থার নিয়ম, টাকা ঢালো, টাকা আনো, সবই নগদ। প্যাঁচাল বেশি হয়ে যাচ্ছে। শ্রোতৃকুল অপেক্ষমান নাচ গানের জন্য এবং খাবারের জন্য। শ্রোতাদের অনেকেই উসখুস করছেন, গল্পগুজব করছেন, যতটা সংক্ষেপে সম্ভব বলছি। প্রথম কবিতা লিখি পাবনার জিসিআই গোপালচন্দ্র ইনস্টিটিউটের দেওয়াল পত্রিকায় 1962 সালে ক্লাস 6-এ পড়াকালীন। কবি নজরুল ইসলামের জন্মদিবসে প্রকাশিত দেওয়াল পত্রিকার বিশেষ সংখ্যায়। পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণপদ সেনগুপ্ত, ক্লাস 10-এর ছাত্র। কবিতার প্রথম 2 লাইন মনে আছে, নজরুল জীবনে করেছ মস্ত ভুল, দাড়ি না রেখে রেখেছ চুল। এই কবিতার কারণে বাংলার মাস্টার ডাস্টার দিয়ে পিটিয়ে ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিলেন। প্রায় 3 যুগ পর দাউদ হায়দারের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ হয়। ভূমিকায় উল্লেখ করি এই 2 লাইন। শুনেছি বাংলাদেশে এই 2 লাইন ব্যাপক প্রচারিত। জন্মই আমার আজন্ম পাপ, 21 বছর বয়সে লেখা, সত্যি ঘটনা। তখন ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ঢুকেছি। থাকতুম 14/2 মালিবাগে। পাশের বাড়িতে ডাক্তার আজহারুল ইসলামের বাস। তার বাসার এক ঘরে অপারেশন থিয়েটার। প্রায় চিৎকার শুনি রোগীর, যারা অপারেশন করতে আসে। কি অপারেশন করা হয় অজানা। একদিন এক রোগী চিৎকার করতে করতে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে, তার লুঙ্গি রক্তাক্ত, অসহায়, চোখ মুখ এক্ষুনি মরে যাবে যেন। তার এক হাতে 20 টাকা, ওই টাকাও রক্তমাখা। তার মুখ থেকে শুনি কাতর স্বরে, আমার 2 বিচি কাইট্টা দিছে, অর্থাৎ স্টেরিলাইজড। ওই 20 টাকা দিয়ে জীবন ধারণ। একজন সমত্ব পুরুষের বন্ধাত্মকরণে এতটাই বিমর্ষ হই, ভাবি তার জীবন বৃথা, তার জন্ম বৃথা, তার জন্মই পাপ। মনে হয় এই বৃথা জীবন আমারও। মনে হয় সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রিক কারণেই ভারত, বাংলাদেশে, পৃথিবীর সব অনুন্নত দেশে আমাদের জন্ম। জীবনে যে ঘাত ও প্রতিঘাত, জন্মই আমার রাজন্ম পাপ নয় কি? আপনাদের জন্মজীবন পাপ নয়, নিশ্চয়ই সুখের। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমার এই পাঠ্যক্রম শোনার জন্য।